হ্যালো বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো দিছো এবং চমৎকার 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 একটা পরীক্ষা হয়েছে আশা করছি। কারণ যারা শুরু থেকে রিথিঙ্কের উপর ভরসা করছো আমার সাথে ছিলা বাংলা এই জার্নিতে, তো সেই জার্নিতে আমি চেষ্টা করেছি তোমাদের যেন এই পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু সাজেশন দেওয়ার, ক্লাস দেওয়ার, ভিডিও দেওয়ার এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এখান থেকে তোমাদের বেশ কিছু পরীক্ষার প্রশ্ন কমন পড়েছে। এবং বেশ না, আহ, আমি একটু আগে হিসাব করছিলাম যে আমার হাতে একটা এক সেট প্রশ্ন আসছে, তো আমি একটু আগে সেটা হিসাব করে গুনে গুনে দেখলাম যে 30টার মধ্যে 28টা প্রশ্নই আমার ক্লাস থেকে অথবা শিট থেকে, হ্যাঁ, এইখান থেকে কমন পড়ছে। সো এইটা কি সত্যি না মিথ্যা, এইটাই জাস্ট হচ্ছে ছোট্ট একটা জাজ করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এই যে সানি ভাইয়ের পড়ানো থেকে কি কি কমন পড়লো। তাহলে চলো দেখে আসি সানি ভাইয়ের পড়ানো থেকে কি কি কমন করলো। এই ছোট ভিডিওটা হয়তো তোমার বুঝতে সুবিধা হবে যে এর পরের গুলা থেকে আসলে কি সানি ভাইয়ের কথা মতো চলবো কি চলবো না, তাই না? চলো দেরি না করি। প্রথমেই আমরা দেখি যে একটা প্রশ্ন আসছিল তোমাদের, দেখলাম যে আসমানের তারাকে কবি সাক্ষী মেরেছেন কেন। তো এই জায়গাতে অনেকে আবার দেখলাম যে কনফিউশনের কিচ্ছু নেই, একবারে সহজ প্রশ্ন আসছে। দেখো এখানে বলছে যে এইটার উত্তরটা হচ্ছে শাশ্বত অবস্থানের কারণে। এখন শাশ্বত মানে কি? চিরন্তন, চিরন্তন সত্য, চিরন্তন, চিরন্তন সত্য। বুঝতে পেরেছ? শাশ্বত মানে চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য, এই শাশ্বত অবস্থানের কারণে তিনি এটা বলেছেন। এখন দেখো তো, আমি যখন তোমাদের একটা শীট দিয়েছিলাম সেই শীটের 300 পৃষ্ঠায় দেখবো যে এটার উত্তর দেওয়া আছে যে কবিতার শুরুতে কবি কাকে সাক্ষী মানছেন। তো তিনি আসমানের তারাকে সাক্ষী মানছেন, আর এটার ব্যাখ্যাতে সুন্দর করে এটার উত্তরটা দেয়া আছে। এই যে দেখো, কবিতার অস্তিত্বের সত্যতা প্রমাণ করতে গিয়ে আকাশের তারাকে সাক্ষী মেনেছেন। আমি একটা ভিডিওতে, তোমার রুদ্র ভাইয়া সেই ভিডিওটা করছিল আমাকে সাথে নিয়ে, সেইখানে আমি বলছিলাম যে আমি যে শীটটা দিব এই শীটটা থেকে হয় সরাসরি কমন পড়বে, আর না হলে যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা থেকে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে। তার একটা প্রমাণ এইটা। চলো তারপর একটা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। এখানে উমর ফারুক কবিতার কোন চরণটার সাদৃশ্য দেখা যায়, মিল পাওয়া যায়? খেয়াল করো, এটার উত্তর হচ্ছে আমি লয়ে যাব। এটার উত্তরটা হচ্ছে এই যেটা, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। দুঃখিনী মায়ের ঘরে মা কান্না করতেছিল, শিশুরা খাইতে পাইতেছিল না, তাই না? এর জন্য শিশুরাও কান্না করতেছিল, মা শূন্য হাড়ি চড়াইয়া দিয়া বাচ্চাদের সান্ত্বনা দিতেছিল। এই সিনারিওর গল্প। এই সিনারিওটা আমি দেখো তোমাদের বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ওই জায়গাতে ফাইনাল যে 200টা এমসিকিউ শট নিয়েছিলাম, সেই 200 এমসিকিউর শটে সেইখান থেকে সরাসরি কমন পড়ছে। ওইখানে আমি বলছিলাম যে এই পিঠে বোঝা বয়ে নিয়ে যাচ্ছে কার আঙিনাতে? দুঃখিনী মায়ের আঙিনাতে। সেইখানে কমন পড়ছে। 1 ঘন্টা 31 মিনিট 48 সেকেন্ডে সেই ভিডিওটা আছে, তোমরা দেখে নিতে পারো। এবং শুধু তাই না, আরো একবার এই যে এরকম একটা উদ্দীপক দেয়া ছিল, এই যে এরকম একটা উদ্দীপক, এবং সেই উদ্দীপকের অধীনে সেই ঘটনাটা ছিল পিঠে খাদ্যে বোঝাই করা, দক্ষিণের আঙিনাতে যাওয়া। এখানেও তাই, দক্ষিণী মায়ের ঘরে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নটাও এখান থেকে কমন পড়ছে। এখন এইটা যদি তুমি বোঝো তাহলে দেখবা যে 2 নাম্বারও তুমি মোটামুটি, 3 নাম্বারও তুমি বুঝবা। কেন 3 নাম্বার? দেখো তো, বলছো উদ্দীপক এবং ওমর ফারুক কবিতায় কি ফুটে উঠছে? পরোপকার, ইয়েস। মানব সেবা, ইয়েস। আত্মত্যাগ, অবশ্যই। নিজের স্বার্থ না দেখে পরের স্বার্থকে বোঝায় দেওয়া, তাই না? তাহলে এই 3টা এখানে প্রকাশ পাইছে। দ্যাটস মিন এটাও পারা গেছে। ওকে, তারপরে দেখি অ্যাশিরীয় ধুলো আজ বলতে কবি কি বুঝাইছেন। এই খুব চমৎকার। দেখো এইটা, এই দেখো, এই সভ্যতার ক্ষণস্থায়ী এইটা বুঝাইছে, উত্তর এইটা। এখন এই জিনিস আমি যখন তোমাদের ক্লাসে পড়াইছি তখন বলছি যে এই যে অ্যাশরীয়, এই যে সভ্যতা, ওইখানে পড়াইছি। তারপর অ্যাশরীয় ধুলো আজ, এই যে 200 এমসিকিউ যখন পড়াইছি তখন এটা দেখাইছে, এই যে ক্ষয়িষ্ণু সভ্যতা, অর্থাৎ সভ্যতার ক্ষণস্থায়িত্ব, এই যে চলে যাবে। এই যে দেখো এখানে লিখে দিছি ক্ষয়, ধ্বংস। এই যে সেখান থেকে প্রশ্ন আসছে। শুধু তাই না, আমি যে শীট দিছি সেখানে দেখো 280 পৃষ্ঠায় তোমাদের এটা উল্লেখ আছে, অ্যাশরীয় ধুলো আজ ব্যাবিলনের ছাই হয়ে গেছে। এর মাধ্যমে কবি কি বুঝাইছে? এই যে সভ্যতা নশ্বর এবং ধ্বংসশীল, এই জিনিসটা মানুষের তৈরি, এই জিনিসটা বুঝাইছে। তাহলে এটা উত্তর। বুঝতে পারছো না? পারো নাই? ওকে ফাইন। দেখো তারপরের কোশ্চেন কি বলছে। বৃষ্টির দিনে রুহি বারান্দায় খেলছিল, হঠাৎ দেখলো চারিদিকে মেঘ, মেঘ ঘন আধারের অপূর্ব এক আভা। আভা মানে কি? আলো। আভা মানে কি? আলো, আলো। আভা মানে আলো। তাহলে সে বাইরে আলো দেখতে পায়। কোথার, কিসের মাঝখানে আলো দেখতে পায়? মেঘের মাঝখানে আলো দেখতে পায়। তাহলে এটার উত্তর কি? বিদ্যুৎ রূপসী পরি। কেন? এই যে যখন তোমাদের পড়াইছি তখন দেখো এরকম পড়াই দিছি যে এই যে মেঘে মেঘে করেছে সাওয়ার বিদ্যুৎ রূপসী পরি, তখন দেখো তোমাদের এরকম আইকা 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 দেখাইছি যে এক মেঘ থেকে আরেক মেঘে এরকম চমকায়। কি চমকায়? এই যে বিদ্যুৎ চমকায়। শুধু তাই না, এখানে দেখাইছি যে শীটে দেখো তোমাদের 321 পৃষ্ঠায় যে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে সওয়ার কি করেছে। তো মেঘে মেঘে হচ্ছে সে সওয়ার করেছে। এই যে এখানের ব্যাখ্যাটা, তাই উত্তর আছে। ক্লিয়ার? ওকে ফাইন। তার মানে আমাদের এটাও এখান থেকে মোটামুটি কমন। তারপর এটা দেখি,
6 নম্বরে দেখো কি বলছে, সাকিনা বিবির কপাল ভাঙলো এর দ্বারা কি বুঝাইছে? এটা হচ্ছে সম্ভ্রম হারানো। পরীক্ষার আগের দিন অর্থাৎ তোমাদের হচ্ছে গতকালকে রাতে আমি পড়াচ্ছিলাম, কি পড়াচ্ছিলাম, এই যে সাকিনা বিবির কপাল ভাঙলো এটা বলতে কি বুঝাইছে, এই যে সম্ভ্রম নষ্ট করা, এটা বুঝাইছে। ডিরেক্ট এখান থেকে আসছে এবং তোমাদের শীটে এটা দেয়া আছে, বুঝছো? এই যে 344 পৃষ্ঠায় যে স্বাধীনতা আশায় মানে প্র্যাকটিস শিটে, হ্যাঁ, অপেক্ষায় কার কপাল ভাঙলো? সাকিনা বিবির। এইখানে দেখো লেখা আছে পাক হানাদার বাহিনীর তাণ্ডবে সাকিনা বিবির ঘরবাড়ি ও সম্ভ্রম নষ্ট হয়েছে, সম্ভ্রম। পাইছো? এই যে সরাসরি কমন। শুধু তাই না, এই দেখো 7 নম্বরে কি বলছে, সম্রাট বাবরের পুত্রের নাম কি? যখন তোমাদের জীবন বিনিময় কবিতা পড়াইছি সেখান থেকে সরাসরি ওইখানে শুরুতেই পড়ায় নিছিলাম যে 1530 সালে মুঘল সম্রাট এর হচ্ছে বাবরের বড় ছেলে, জ্যৈষ্ঠ পুত্র, বড় ছেলে হুমায়ুন, বড় ছেলে জ্যৈষ্ঠ পুত্র। শুধু তাই না, এখানেও দেখো জীবন বিনিময় কবিতা বাদশাহ বাবর কেন কাঁদছিলেন? এই যে পুত্র হুমায়ুন, বাবরের পুত্র হুমায়ুন, সেই কারণে কান্না করতেছিলেন। তাহলে এখান থেকেও মোটামুটি কমন। এরপরে দেখো বাতায়ন শব্দের অর্থ কি? এইটা আমি কিভাবে, যখন তোমাদের হচ্ছে উমর ফারুক কবিতাটা পড়াইছি সবচেয়ে সহজ করে, এই ওমর ফারুক কবিতা প্রত্যেকটা ধরে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করছি, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করছি। তখন এই জায়গাতেও বলে দিছিলাম যে বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা। তুমি বিশ্বাস না হলে সেই জায়গাতে যাও, 12 মিনিট 44 সেকেন্ডে এই ভিডিওর ওমর ফারুক কবিতার এখানে এই ব্যাখ্যাটা পেয়ে যাবা। বুঝতে পারছো? তার মানে এটাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ক্লাস থেকে, শীট থেকে, এই জায়গাগুলো থেকে কমন। শুধু তাই না, আরো দেখো প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? এই জায়গাতে আমি যখন পড়াইছি তোমাদের এই প্রত্যুপকার ও নিম গাছ একবার শুরুতে যে লাইভ নিছি সেখানে যেমন দেখাইছি যে আলী ইবনে আব্বাস, এবং বলছি যে এখান থেকে এটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে, সেখান থেকে যেমন আসছে যে হচ্ছে আলী ইবনে আব্বাস তিনি হচ্ছেন খলিফা মামুনের বিশ্বস্ত সহচর এবং হচ্ছে তার প্রিয় পাত্র। এখানেও দেখাইছি যে প্রত্যেকের গল্পে আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয় পাত্র? খলিফা মামুনের। তাহলে খলিফা মামুনের প্রিয় পাত্র, হ্যাঁ, শুরুতেই বলা হয়েছে যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি খলিফা মামুনের অত্যন্ত প্রিয় ভাজন। এটাও একবারে সরাসরি 9 নম্বর এখান থেকে আলহামদুলিল্লাহ কমন। বুঝতে পারতেছো? তারপরে দেখো কি বলছে, 10 নম্বরে বলছে প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপ, হ্যাঁ, সুভার বন্ধু, তার প্রধান শখ কি ছিল? মাছ ধরা। উত্তর। এখন এইটা দেখো আমরা অলরেডি শীটে 2 জায়গাতে 31 পৃষ্ঠায় অলরেডি উল্লেখ করছি, 17 নম্বরে এবং 23 নম্বরে উল্লেখ করছি যে এই বন্ধুকে প্রতাপ, এবং সে কি করত, তার প্রধান শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। এটা যেমন এক, পাশাপাশি প্রতাপকে কেন অকর্মণ্য মনে করতো এর মধ্যে একটা ছিল, সে সারাদিন নদীর তীরে বসে ছিপ ধরে মাছ ধরতো। শুধু তাই না, আমি যখন তোমাদের হচ্ছে এই যে সব পুরো গদ্য পদ্যের পুরো বইটা ছোট আকারে এই যে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের রিভিউ করতেছিলাম, সেই রিভিউর মধ্যে এখানে বলছিলাম যে তার যে প্রতাপ নামে এক বন্ধু আছে, তার তো সারাদিন কোনো কাম কাজ নাই, সে কি করতো, বড়শি দিয়ে মাছ ধরতো। সেখানে ওই যেটা পড়ায় দিছি সুন্দর করে, এখান থেকে আলহামদুলিল্লাহ এটা কমন পড়ছে। এরপর দেখো কি বলছে, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? হ্যাঁ, এইটা আমাদের কমন পড়ে নাই, মানে সরাসরি কমন আসে নাই, এটা বইয়ে ছিল। কান্নার কারণ মূলত হচ্ছে মেয়ে কান্না করে, মানে যাবে না, কলকাতায় যাবে না, এর জন্য হচ্ছে সে এরকম বাবার পায়ের কাছে এসে পা ধরে কান্না করে, তখন হচ্ছে বাবাও কান্না করে, এটা মূলত পিতৃ হৃদয়ের কাতরতা। বুঝতে পারছো? এইখান থেকে হচ্ছে এটা আসছে। তো এইটা আমাদের সরাসরি আসলে কোথাও আমিও ক্লাসে পড়াইনি বা সরাসরি দেখা যায়নি। তো এই জন্য তোমাদের আমাদের মোট 28টা প্রশ্ন, 30টার মধ্যে 28টাই আমি দেখলাম যে এখান থেকে মোটামুটি আসছে। তো আমি সময় পেলে বাকি বোর্ডগুলো হচ্ছে দেখাবো ইনশাল্লাহ, ওইখান থেকেও মানে অনেক কমন পড়ছে। হ্যাঁ, আই গেস তো, আর এই প্রশ্নগুলো সব আমার হাতে আসলে আমি টের পাবো ইনশাল্লাহ। তারপরে দেখো যে হচ্ছে বলছে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বেলা, আমার কোলের কাছে কাজলা দিদি কই। তার মানে হচ্ছে দিদিকে খুঁজছে, ভাই তার বোনকে খুঁজতেছে। তার মানে এখানে ভাই বোনের সম্পর্ক, এই ভাই বোনের সম্পর্ক দেখো আমি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি 200 এমসিকিউ যখন পড়াইছি তখন দেখাইছি যে রিমন ও রিমি 2 ভাই বোন, তাই না? এবং সেইখানে যে ভাই বোনের শাশ্বত মধুর সম্পর্ক এটা দেখাইছি। শুধু তাই না, আর ওই যে দেখো আমাদের শীটে 26 নম্বরেও এখানে দেখাইছে রিপন ও রুমা 2 ভাই বোন। এখানে অপু ও দুর্গার যে চিরন্তন ভাই বোনের সখ্য ও খুনসুটি সেটা বুঝাইছে। ঠিক আছে, এই যে খুনসুটি সেটা বুঝাইছে, বুঝছো? তাহলে এই জায়গাগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা দেখি যে কমন পড়ছে। হ্যাঁ, এখন এই 13 নম্বর কি সরাসরি কমন পড়ছে? না, এই জায়গাটা তুমি দেখবা, পড়লেই বুঝতে পারবা। গল্পে আমাদের বলছে যে বলছে কোন এই উদ্দীপক থেকে বলছে কোন জিনিসটা অনুপস্থিত, অর্থাৎ মাটির ভেপুতে হচ্ছে আছে কিন্তু এখানে নাই, এখানে দারিদ্র চিত্র নাই, এখানে দুরন্তপনা নাই, এখানে প্রকৃতির সাথে ঘনিষ্ঠ আছে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রুই, তার মানে ফুলের সাথে ঘনিষ্ঠ আছে। তার মানে আমার এই জায়গাতে তোমার জিজ্ঞেস করছে নাই কি কি, তাই দারিদ্র নাই দুরন্তপনা নাই, তার মানে এইটা উত্তর। বুঝছো? 1 ও 2 এটা হলে কি এখানে আলাপ।
ওকে ফাইন, তারপরটা কোশ্চেন দেখি 14 নম্বরে দেখো কি বলছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজির কোন গুণকে বোঝানো হয়েছে? এই দেখো সুমহান প্রতিশোধ বলতে কোন গুণ বোঝানো হয়েছে? দুইটা গুণ, একটা হইছে দয়া, একটা হচ্ছে ক্ষমা। তো মানুষ দয়া আর ক্ষমা নিয়ে কি হয়? মহৎ। মানুষ দয়া আর ক্ষমা নিয়ে কি হয়? মহৎ হয়। তাহলে এই যে উত্তর মহত্ব। বুঝছো না? বুঝো নাই? আরো দেখো, এই যে যে মক্কা বিজয় সুমহান সুমহান প্রতিশোধ, মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ একেবারে সরাসরি আমাদের হচ্ছে এমসিকিউতে না থাকলো, এটা কিন্তু শীতে দেয়া সৃজনশীলে ছিল। তাহলে এই সুমহান প্রতিশোধ কথাটার মানে কি? প্রতিশোধ একটা নেগেটিভ কথা, তাই না? এখন তোমার মনে হতে পারে স্যার এটা অনুগ্রহ নয় কেন? অনুগ্রহ নয় কেন? অনুগ্রহ মানে হচ্ছে দয়া করা। ভালো করে বুঝো, তুমি অ্যাকচুয়ালি ভালো করে বোঝো যে হচ্ছে অনুগ্রহের যে থট, তার মানে তোমারে কেউ মারছে, তুমি কি কইবা যে আচ্ছা ঠিক আছে তোর উপরে আমি দয়া করছি, ব্যাপারটা এরকম না। তোমার আমি মাফ করে দিছি, ক্ষমা করে দিছি। মহৎ মনোভাব, উদার মনোভাব, আর একটু স্পেসিফিক করলে উদার মনোভাব, উদার। বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা মহত্বের মধ্যেই দেখতে পাই। হ্যাঁ, এই জিনিসটা আসলে অনুগ্রহের মধ্যে নাই, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো বলছে বাসক পাতা, তুলসী পাতা এগুলা কাশির জন্য উপকারী। উপকারী, খুব উপকারী, উপকারী। এবং তুলসী পাতার চা ব্যথা নাশক। এই বক্তব্যে নিম গাছ গল্পের নিম গাছের সঙ্গে কোনটার মিল আছে? নিম গাছ কি করে? উপকার। তাহলে এখানে উপকার আর কোনটা আছে? কল্যাণ। সেটা হচ্ছে কথা। এই যে দেখো নিম গাছ, আমি যখন তোমাদের পড়াইছি এটা একটা উপকারী সত্তা, এরকম একটা পড়াইছি। শুধু তাই না, এখানে দেখাইছি যে মানে এই নিম গাছ আসলে যে আমাদের উপকার করে, কল্যাণ করে, সেই জিনিসটা নিম গাছের উপকারিতা নেওয়া। ঠিক আছে? এই যে উপকারিতা, এই যে উপকারিতা, এই যে উপকার, এই যে উপকারী। উপকারী বলতে এখানে আর কোনটাই আছে? এখানে সৌন্দর্য, অবহেলা একটাও আছে না, কল্যাণ। সেটাই হচ্ছে উত্তর। বুঝছো না? বুঝো নাই? তারপরে দেখো, লাইব্রেরিকে মনের উপরে স্থান দেয়া হয়েছে কেন? মানে ওই সরি, হাসপাতালের উপরে স্থান দেওয়া হয়েছে কেন? যখন 200 এমসিকিউ পড়াইছি তখন এটা পড়াইছি। যখন হচ্ছে তোমাদের ওটাকে কি বলে, পড়াইছি, পুরো বাংলা প্রথম পত্র বই রিভিশন দেয়াইছি, তখন এটা পড়াইছি লাইব্রেরিকে কেন হচ্ছে হাসপাতালের চেয়েও বড়। এবং শুধু তাই না, তোমাদের শীটে 56 পৃষ্ঠায় হচ্ছে এটা কিন্তু সুন্দর করে দেয়া আছে যে কি লাইব্রেরির প্রয়োজনীয়তা কি। দেখো এখানে দুইটা কথা, একটা আছে মনের হাসপাতাল, লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল, এবং এখানে স্বচ্ছন্দে স্বশিক্ষিত হওয়ার সুযোগ থাকে। তাহলে এই যে মনোরোগের চিকিৎসা করে স্বশিক্ষিত হওয়ার সুযোগ থাকে। বুঝতে পারছো? তাহলে এখানে উত্তর হচ্ছে এই যে এটা 1 ও 2। তাহলে এইখান থেকে দেখো সরাসরি কমন আসছে। এছাড়াও 15 নম্বরে আমরা দেখি সার্থকতা কিসের মাধ্যমে, এটার ব্যাখ্যাতে এটার উত্তর আছে। সো আই গেস তোমাদের হচ্ছে এখান থেকেও মোটামুটি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কমন পড়ে। এরপরে বলছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুযায়ী মুক্তির জন্য কয়টি পথ অবলম্বন করতে হবে? নিতেই শুধু এই প্রশ্নের উত্তর 1, মুক্তির জন্য কয়টি উপায়? 2, মুক্তির জন্য দুটো উপায় কি কি? 3, লেখক মুক্তির জন্য কয়টি উপায়ের কথা বলছেন? 4, মুক্তির জন্য লেখক নিচের কোন দুটি জিনিসের কথা বলছেন? 5, পাঠ প্রচিত মুক্তির জন্য দুটি উপায় কি কি? এটাই 5 বার দিছি, ক্লাসে পড়াইছি। যখন হচ্ছে 200 এমসিকিউ সলভ করেছি তখন দেখছি মুক্তির জন্য যে দুইটি উপায় অবলম্বন করতে হবে। শুধু তাই না, আমি যখন তোমাদের হচ্ছে পুরো প্রথম পত্র বইটা পড়েছি তখন দেখেছি প্রকৃত মুক্তি কিসে। এই যে এখান থেকে সরাসরি কমন পড়ছে, নিচ থেকে ঠেলা আর উপর দিক থেকে ইয়া। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে কথা এখানে বলছে। সো আমরা দেখতে পাই যে এই প্রশ্নটা একেবারেই ডিরেক্ট, স্যার অনেকবার আলোচনা করছে এবং এটা আসছে পরীক্ষায়। আমি বলছি যেগুলো আসবে। আচ্ছা, কোনটির মাঝে বাদাম কিশমিশ লুকোচুরি খেলছিল প্রবাস বন্ধুর? এটা আসলে আমাদের কমন পড়ে নাই সরাসরি, বা হচ্ছে এটা আমাদের জায়গা থেকে কমন পড়ে, এর জন্য আমরা এটাকে অ্যাড্রেস করব না। এই দুইটা ছাড়া বাকি সবই আমাদের কমন পড়ছে। দেখো পরেরটা, প্রত্যুপকার গল্পের প্রত্যুপকার শব্দের অর্থ কি? যখন আমি প্রথম প্রত্যুপকার পড়াই তখন এটা অ্যাড্রেস করছি, বলছি যে উপকারের বিনিময়ে উপকার করা, সেটাই হচ্ছে প্রত্যুপকার গল্প। তো তাই না, যখন আমরা হচ্ছে এইটা পড়ছি 1 ক্লাসে বাংলা প্রথম পত্র রিভিশন দিচ্ছি তখনও বলছি উপকারীর উপকার করা। এছাড়া আমাদের শীটের একদম শুরুতেই দেয়া আছে যে প্রত্যুপকার শব্দের অর্থটা কি? উপকারীর উপকার করা। তাহলে এই তিনটাই যখন আমরা দেখছি যে আমাদের সোর্স এখান থেকে কমন পড়ছে, তো এটা হচ্ছে উপকারীর উপকার করা। ক্লিয়ার? দেখো এর পরেরটা কি বলছি। এর পরেরটা হচ্ছে যে একবারে তোমাদের লাস্ট মুহূর্তে, যখন শেষ মুহূর্তে আমরা হচ্ছে 200 এমসিকিউ সলভ করেছি তখন দেখেছি যে সুভার গ্রামের নাম কি ছিল? চণ্ডীগ্রাম। এছাড়া আমাদের দেখো শীটও উল্লেখ আছে 30 পৃষ্ঠায়, সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। এই যে চণ্ডীপুর। বুঝছো? তাহলে এখান থেকে দেখো আমার ক্লাস থেকে এবং শীট থেকে কমন পড়ছে। ওকে, 21 নাম্বারটা দেখো, সেখানে প্রশ্ন করছে মাটির ভিতরে শেকড় অনেক ভিতরে চলে গেছে। এখানে শেকড় বলতে কি বুঝাইছে? নারী সংসারের জালে আবদ্ধ হওয়া। এই জিনিস
আমি তোমাদের যখন এক ক্লাসে পুরো বইটা রিভিশন করতেছিলাম তখন দেখাইছি যে এই যে প্রতীকী যে খুব ইচ্ছা হয় চলে যাইতে, কিন্তু মায়ার শেকড় আর সংসারের বাঁধন এটা শেকড়ের মতোই আটকে রাখে। বুঝছো, গাছের শেকড়ের মতোই আটকে রাখে। তাহলে এই যে মায়ার শেকড় অর্থাৎ এই যে দেখো যে মায়ার শিকড় আর সংসার এই যে আটকে রাখে, সংসারের জালে আবদ্ধ। শুধু তাই না, আমি যখন পড়াইছি মাটির গভীর শিকড়ে আবদ্ধ থাকা এটা নিম গাছের প্রতীক, কিন্তু লক্ষ্মী বইয়ে সেটা কি মায়া ও সংসারের অদৃশ্য বন্ধন। তারপর নারী সংসার যারা আবদ্ধ থাকা। শুধু তাই না, আরো দেখো যে পাটপুরি নিম গাছের শেকড় গভীরে যাওয়া বলতে কিসের প্রতীক, এটা বলতে কি বুঝাইছে? এই যে সংসারের মায়া অদৃশ্য বন্ধন, তার মানে এই যে বন্ধন, আবদ্ধতা, মায়া, জালে আটকে যাওয়া, এই জিনিসটা বুঝতে পারছো না? পারো নাই? তো এই জায়গা থেকে দেখো আমাদের সব মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে 21 নাম্বারও কমন পড়ছে। শুধু তাই না, আমাদের দেখো যে একটা উদ্দীপক দিছে ভাষার দাবিতে তরুণ ছাত্র নেতা পলাশ রাজপথে নামে মিছিল করে স্লোগান দেয়। ঠিক আগের রাইতে আমি পড়াইছি 200 MCQ সলভ করার সময় যে হচ্ছে 1971 সালে ক্লার্ক পল্টনে যোগ দেয়, ধরা পড়লেও তিনি মুখ খোলে না। তাহলে এই জায়গাতে কার তুলনা পাওয়া যায়? তপু। বুঝছি না বুঝি নেই, একবারে পুরো মিল। তার মানে এখানে তপু হবে উত্তর। এখন প্রশ্ন হচ্ছে তপু এটা কি ভাষা আন্দোলনের জন্য? হ্যাঁ। আর সে তপুকে নিজে জীবন দিছে? হ্যাঁ। তরুণের আত্মত্যাগ, এখানেও তাই ঘটছে। এই যে ভাষা আন্দোলন এবং তার আত্মত্যাগ, এই যে ভাষা আন্দোলন আর এই যে আত্মত্যাগ কমন, এই যে এখান থেকে তাই আসছে, তাই না? হ্যাঁ, যদি এখানে মুক্তিযুদ্ধের তো ঘটনা এটা না, তার মানে এটা হচ্ছে একদিন। যদি এরকম আসতো যে হচ্ছে হ্যাঁ যে তুমি কি মনে করো যে এইটা পরবর্তীতে, তুমি কি মনে করো এটা পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধে কাজে লাগছে, তখন উত্তর হবে যে হ্যাঁ এটা মুক্তিযুদ্ধে আমাদের এই প্রেরণা চেতনা কাজে লাগছে। 1952 সালের ভাষা আন্দোলন আমাদের পরবর্তীতে দেখা গেছে যে 1971 সালে হচ্ছে কাজে লাগছে। এরপরে দেখো কি বলছে, আহ 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 কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পাইছে? মাল্টিপল টাইমে একই জিনিস পড়ানো হয়েছে। দেখো আমি যখন একবারে শুরুতে পড়াইছি, একবারে শুরুতে তোমাদের পড়াইছি কপোতাক্ষ নদ, সেদিন পড়ায় বলছি যে হচ্ছে আর কি হবে দেখা, এখানে স্টার চিহ্ন দিয়ে বলছিলাম যে এইটা পরীক্ষায় আসবে আসবে আসবে, এখানে যে সংশয় প্রকাশ পাইছে এটা পরীক্ষা আসবে। এটা তখন প্রথম দিন যখন পড়াইছি তখন বলছি। শুধু তাই না, এরপরে যখন তোমাদের পুরো বাংলা প্রথম পত্র ম্যারাথন ক্লাস নেই, সেই কবিতাতে হচ্ছে এই বিষয় ওই জায়গাতে আবার এরকম দেখো যে সংশয় লিখে দিচ্ছে আর কি হবে দেখা, ওখান থেকে কমন পড়ছে। শুধু তাই না, আরও দেখো আমি যখন তোমাদের পড়াইছি এটাকে কি বলে, পুরো বইটা কমপ্লিট করছি, সেখানে দেখাইছে যে কবির মনে গভীর সংশয়, তিনি ভাবছেন তিনি আর কখনোই প্রিয় নদের তীরে আর ফিরতে পারবেন না। এখান থেকে আসছে। আবার আমরা যে শীট দিছি সেই শীট থেকেও হচ্ছে কমন পড়ছে 213 পৃষ্ঠা, দেখো এখান থেকে হচ্ছে আমাদের কমন পড়ছে। তো তিনি এই নদে আর দেখা পাবেন কিনা, এই যে এই জায়গাগুলো কনফিডেন্সের সাথে তখন থেকে পড়াইছে এবং আলহামদুলিল্লাহ সেখান থেকেই কিন্তু কমন পড়ছে তোমাদের, এটা দেখো। ওকে, 14 নাম্বার সরি 25 নাম্বার, 25 নাম্বারে বলছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আমি মরে যাব, মইরা যাব, তাহলে মইরা যাওয়াই তো মৃত্যু চেতনা, এনে আর কোনো কিছু দরকার আছে? কিন্তু সে সব কিছু রেখে যাবে, অর্থাৎ মানুষ থাকবে না, থাকবে তার প্রকৃতি, অর্থাৎ তার সাথে যা আছে এগুলো থাকবে। এই জিনিস তোমাদের দেখো এই দিন সেই মাঠ কবিতা যখন পড়াইছি তখনই উল্লেখ করছি কবির মধ্যে মৃত্যু চেতনা কাজ করে। এই যে একবারে সরাসরি দেখো এই যে এখানে একবার এই 2 মিনিট 40 সেকেন্ডে গিয়ে হচ্ছে শুরুতেই আমি তোমাদের দেখাইছি যে কবির মধ্যে এক ধরনের নির্জনতা এবং মৃত্যু চেতনা কাজ করে। শুধু তাই না, আমি যখন কবিতা পড়ানো শুরু করি তখন এই কথাটা বলছি যে হচ্ছে কবির মৃত্যুর পর তিনি সেটা বলছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না। সেই দিন কোন দিন? যেই দিন আমি মারা যাব সেই দিনও কি এই মাঠটা স্তব্ধ থাকবে না। তাহলে ওইখান থেকে এটা আসছে, বুঝছি না বুঝিনি? ওকে ফাইন। অ্যান্ড দেন 26 নাম্বার দেখো, কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করছেন? আবার দেখো এই জায়গাতে যখন পড়াইছি তখন দেখাইছি যে কিসের সাথে তুলনা করছেন, এই জায়গাতে যখন পড়াইছি তখন দেখাইছি মানে এক ক্লাসের সব কবিতা সেখানেও যেমন দেখাইছি, কপোতাক্ষ নদ যখন তখনও দেখাইছি। শুধু তাই না, এটা তো কিছুই না, সবচেয়ে ভালো ব্যাপার দেখো যখন এক ক্লাসে পুরো বইটা পড়াইছি সেইখানে আমি বলছি যে এই জায়গাতে প্রবাসের যে শৈশবের স্মৃতি, সেখানে লাস্ট লাইন দুগ্ধ স্রোতরূপী, অর্থাৎ মায়ের বুকের দুধের মতো পবিত্র কে? এই কপোতাক্ষ নদকে, সে হচ্ছে এটা ইন্ডিকেট করছে। এইখানে দেখো লাস্ট মুহূর্তে যখন 200 MCQ সলভ করি তখন বলছি কপোতাক্ষ নদ কবিতা দুগ্ধ স্রোতরূপী বলতে কাকে বুঝাইছে? কপোতাক্ষ নদকে। এই যে কপোতাক্ষ নদ জলকে কবি কিসের সাথে তুলনা করছেন? দুগ্ধ স্রোতরূপীর সাথে। আমি আরো দেখাইছি যে তোমাদের দেখো এই যে এই জায়গাতে কি আছে যে কবি কপোতাক্ষ নদের জলকে কিসের সাথে তুলনা করছেন, দেখছো? তার মানে শীট থেকে ওইখান থেকে আমার সরাসরি মোটামুটি কমন পড়ছে। ওকে, নেক্সট আমরা একটু যদি দেখি যে 27 নম্বরে বৈশাখ কবিতায় ঝড়ো হাওয়ায় কার ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে। দেখো বাসা উড়িয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে কার? টুনটুনি।
বাসা বাসা ছিঁড়ে যাওয়া টুনটুনি। কিন্তু আমি এখানে উল্লেখ করছি যে দুইটা পাখির কথা বলেছি, একটা হচ্ছে টুনটুনি আর একটা হচ্ছে বাবুই। এই যে দেখো এখানে মার্ক করা আছে আগে দেখি বাবুই। বাবুই পাখির ঘর উড়ে নিয়ে গেছে। তাহলে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করছে ঘর কার? বাবুই পাখির। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, বাবুই পাখির ঘর উড়াই নিয়ে গেছে। এখানে মার্ক করা ছিল এবং আমি বলছি যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ওকে, নেক্সট তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা। এটা খুব নাইস একটা ব্যাপার হয়েছে, খুবই নাইস একটা ব্যাপার হয়েছে, বুঝছো? আর হে স্বাধীনতা কবিতা মাঝির নাম কি? আমি এই কবিতাটা যখন পড়াই, বুঝছো, এখানে অনেকগুলো নাম আছে, অনেকগুলো নামের চেয়ে এখানে দেখো এখানে 3টা নাম, সগির আলী, কেষ্ট দাস, মতলব মিয়া। আমি এখানে একটা নামই বলছি যে হচ্ছে মতলব মিয়া। হ্যাঁ, মেঘনা নদীর দক্ষ মাঝি, পরীক্ষায় আসতে পারে যে হচ্ছে মাঝির নাম কি, দক্ষ মাঝির নাম কি, মেঘনা নদীর দক্ষ মাঝির নাম কি, এবং এখানে এতগুলোর মধ্যে একটাই মার্ক করছি, সেটাই পরীক্ষায় আসছে, মতলব মিয়া। এই যে দেখো, এই যে এটা আসছে মতলব মিয়া। বুঝছো না বুঝো নাই বাচ্চা লোক? হ্যাঁ, এখান থেকে এরকম করে পরীক্ষার প্রশ্ন আসে। নেক্সট দেখো, আমরা বলছি যে আমি কোনো আগন্তুক নই কবিতায় ডুমুরের ডালে কোন পাখি বসে আছে? ডুমুরের ডালে, এইটা আমাদের সরাসরি এমসিকিউতে যতটুকু আসছে, সৃজনশীল থেকে বেশি কমন পড়ছে সরাসরি। এই যে পুবের পুকুরের পারে কোন গাছের ডালে মাছরাঙ্গা স্থির দৃষ্টি আছে? কোন ডালে? ডুমুরের গাছের ডালে। এই যে, তাহলে ডুমুরের গাছের ডালে কোন পাখি বসে আছে? এই যে মাছরাঙ্গা। শুধু তাই না, আমি যখন তোমাদের ক্লাস নিছি তখন এখানে এই যে মার্ক করে দিছি, দেখো আমার হাতটা এখনো মাছরাঙ্গার নিচে, যে এখানে সুন্দর করে মার্ক করে দিছে যে এটা মাছরাঙ্গা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এই যে এটা, বুঝছো? মাছরাঙ্গা আমাকে চেনে, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? জায়গা একেবারে সরাসরি পরীক্ষায় প্রশ্ন। বুঝছি না বুঝি নাই? আরো দেখো কি বলছে, লাস্ট ওয়ান যেটা, যে বৃষ্টি কবিতায় কবি কোথায় শিহরণ দেখতে পায়? কোথায় শিহরণ দেখতে পায় এইটা বোঝানোর লেগা সুন্দর করে এই যে দেখো লিখেই দিছি, যখন আমি তোমাদের পড়াইছি, অরণ্যে মানে বনে, এই যে লেখা আছে বনের কেয়া শিহরায়, বনে দেখতে পাই, অরণ্যে দেখতে পাই, এই যে অরণ্য। শুধু তাই না, এইখানে দেখো আমরা যখন বলছি যে বৃষ্টির পরশে কোন ফুল কানন শিহরায়, তাহলে হচ্ছে অরণ্যের কেয়া, এই যে অরণ্য। শুধু তাই না, সৃজনশীলে দেখো অরণ্যের কেয়া শিহরায়, এই অরণ্য মানে কি? এই বৃষ্টি, সরি অরণ্য মানে বন। এই যে এই কথাই এখানে সরাসরি এখানে উল্লেখ করা আছে। সো আমি তোমাদের জাস্ট এই একটা বোর্ডে দেখাইলাম, চেষ্টা করছি যে হচ্ছে দেখো আমাদের আলহামদুলিল্লাহ এখান থেকে কত কমন করছে। নেক্সট যদি পরের গুলাও কমন আসে আমি তো অবশ্যই দেখাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর পরের গুলো আসার সাথে সাথে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যদি আমি সময় পাই আর কি। বুঝতে পারছো? তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যেই থাকো, ইনশাল্লাহ ভরসা রাখো রিথিঙ্কের উপরে। আমাদের বাকি অন্যান্য টিচারগুলো আরও জোস, এবং আশা করছি তাদের দেওয়া সাজেশন থেকে তোমাদের সব কমন পড়বে এবং পরীক্ষা অনেক ভালো করবা। তো এই পর্যন্তই আজকে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।